সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ক্লাসটা আমি বাফার দ্রবণের গাণিতিক সমস্যা সম্পর্কিত বিষয়ের উপর নিয়েছিলাম। তো গত ক্লাসে আমরা এই সূত্রগুলোর আলোচনার পাশাপাশি তিনটি তোমাদেরকে বাফার দ্রবণ সম্পর্কিত গাণিতিক সমস্যা করে দিয়েছিলাম, আর তিনটে গণিত তোমাদেরকে বাসায় একটু প্র্যাকটিস করার জন্য দিয়েছিলাম। তো আমি আশা করছি তোমরা গণিতগুলো প্র্যাকটিস করেছো। আমি তোমাদের সুবিধার্থে একটু উত্তরগুলো এখানে দিয়ে রাখলাম। এক নাম্বারটার উত্তর হয়তো এরকম আসবে 3.69। দুই নাম্বার যে গণিতটা করতে দিয়েছিলাম সেটা 4.74, আর তিন নাম্বারটা 4.598। তারপরে যদি কারো সমস্যা থাকে আমার সাথে তোমরা ফোনে যোগাযোগ করে নেবে। তো আজকে আমরা তাও বাফার দ্রবণের গণিতের উপর ক্লাস। আজকে 4 নাম্বার গণিতটা দেখো আমরা এইভাবে করে নিয়েছি। 60 ml 0.5 মোলার অ্যাসিডের দ্রবণ একটা পাত্রে নিয়েছি। এটা যেহেতু পিকে ভ্যালু আমরা এমনিতেও জানি, অ্যাসিড পিকে ভ্যালু দেখেও বোঝা যায়। আর আমরা আরেকটা পাত্রে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, এটা সলিড অবশ্য। এবং বি এই দুটো পাত্রে যে রাখা বস্তুগুলোকে যদি মিশে তাহলে তার পিএইচ কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমরা গতদিন 2 নাম্বার এবং 3 নাম্বার যে গাণিতিক সমস্যা করেছিলাম সেখানে একই রকমের ছিল। একটা পাত্রে অ্যাসিড মৃদু অ্যাসিড আর একটা পাত্রে তীব্র ক্ষারক ছিল। তবে ওখানে আয়তন ঘনমাত্রা ছিল এবং অ্যাসিড এবং ক্ষারের যে ঘনমাত্রা দুইটাই সমান ছিল। তখন আমরা আয়তন দিয়ে তুলনা করে গণিতটা সমাধান করেছি। ঠিক তৃতীয় যে 3 নাম্বার যে গণিতটা সেখানে ছিল একই রকম আয়তন ঘনমাত্রা, কিন্তু অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা সমান ছিল না। সেক্ষেত্রে আমরা ঘনমাত্রা সমান করে নিয়ে করেছি। বলছিলাম যেটা আমরা মৌলে বের করে নিয়েও তুলনা করতে পারি। তা আজকে তো আমাদের একটা পাত্রে অ্যাসিডের দ্রবণ আছে আর একটা পাত্রে ক্ষারক দেওয়া আছে, সেটা ভরে দেওয়া আছে। তো আমরা এই জন্য এই দুটোর মধ্যে কোনটা পরিমাণে কম বেশি সেটা তুলনা করার জন্য আমরা মোল দিয়ে করতে হবে। এই ক্ষেত্রে এটার ঘনমাত্রা সমান করার আমার সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা মোল দিয়ে করব। তো আমি ডান পাশে তোমাদেরকে মোল নির্ণয় করার অনেকগুলো সম্ভাব্য সূত্র আমরা জানি। N সমান W/m, ভর বাই মোলার ভর বা ভর বাই সহজভাবে বললে আণবিক ভর দিয়ে বের করতে পারি। মোল সমান আয়তন ইনটু ঘনমাত্রা, তবে এখানে আয়তনটা অবশ্যই আমাদেরকে লিটার এককে ব্যবহার করতে হবে। আবার আমরা পরমাণু সংখ্যা বা অনুসংখ্যা থেকেও মোল বের করতে পারি। সেক্ষেত্রে পরমাণু সংখ্যা বা অনুসংখ্যাটাকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের মোল পরিমাণ। আর এই তিনটে সূত্র আমাদের এখন লাগবে না, এগুলো গ্যাসের জন্য প্রযোজ্য। তারপর একটু আমি দিয়ে রাখলাম N সমান STPতে আয়তন ডিভাইডেড বাই 22.4, N সমান SATPতে আয়তন ডিভাইড বাই 24.789, N সমান PV/RT, যেটা PV = nRT সমীকরণ থেকে। তো এগুলো আমাদের এই তিনটা আপাতত প্রয়োজন হবে না। এখানকার গণিতের জন্য আমাদের মূলত লাগবে এই দুটো সমীকরণ। তো দেখো আমরা এই এক পাত্রের মোল পরিমাণ বের করার জন্য যেটা করেছি এই সূত্রটাকে ইউজ করেছি, VC। এটা আমাদের এখানে মিলিলিটারে দেওয়া আছে, আমরা এটা লিটার নিয়ে গেলাম 1000 দিয়ে ভাগ করে, আর ঘনমাত্রা বসিয়ে দিলাম। B এবং C এর মান বসিয়ে দিলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের 3.0 × tan−3। আর এটাতে যেহেতু ভর দেওয়া আছে সেহেতু আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম W/m। তো এটা W তো এখানে দেওয়া আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মোলার ভর বা আণবিক ভরটা 40। এটা ক্যালকুলেশন করলে 1.25 × tan−3 মোল। তো এখন যেহেতু মোলে আসছে আমরা এখন তুলনা করতে পারবো কোনটা পরিমাণে বেশি আছে কোনটা পরিমাণে কম আছে। হ্যাঁ, এইখান থেকে আমরা বুঝে নিতে পারবো পরিমাণে কোনটা বেশি পরিমাণে কোনটা কম। তাহলে মোল নির্ণয়ের পরে আমরা যে কাজটি করব, A এবং B অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে সংঘটিত প্রসারণ বিক্রিয়া, অর্থাৎ গত দিনের 2 এবং 3 এর মতো করে করলে হয়ে যাবে। প্রশমন বিক্রিয়াটা আমরা দিলাম
অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি, এবং সমতা করার পর আমরা যেটা দেখলাম বিক্রিয়া অনুপাত এখানে কত মোল, এটার 1 মোলের সাথে এটার 1 মোল বিক্রিয়া করে এটার 1 মোল উৎপন্ন হয়েছে এবং 1 মোল পানি উৎপন্ন হয়েছে। আমাদের এই অ্যাসিডটার শুরুতে আমাদের পরিমাণে ছিল যেটা আমরা এটাকে এই মোলে কনভার্ট করার পরে আমরা পেয়েছিলাম 3.0 × 10⁻³ মোল, আর এই গ্রাম পরিমাণকে মোলে কনভার্ট করলে আমরা পেয়েছিলাম 1.25 × 10⁻³ মোল। আর শুরুতে আমরা জানি যে আমাদের উৎপাদক থাকে না। তারপর আমরা এই দুটোর মধ্যে যেহেতু 1 মোল সমতুল্য মোল বিক্রিয়া করছে, এটার 1 এর সাথে 1, তাহলে এই দুটোর মধ্যে পরিমাণে কম হচ্ছে যে এটা 1.25। আমরা সবসময় জানি বিক্রিয়া সিস্টেমে যেটা পরিমাণে কম থাকে সেই পরিমাণেই মূলত বিক্রিয়া অংশ নেয়। তাহলে আমাদের এখানে এটা যেহেতু পরিমাণে কম, এই পরিমাণ বিক্রিয়া ঘটবে। এটার 1.25 বলে এটারও 1.25, তার সাথে অ্যাসিডটাও 1.25 হবে, কারণ এটা আর এটা সমতুল্য। এটা যে পরিমাণে হবে অ্যাসিডটাও একই পরিমাণে হবে, এবং এগুলো যেহেতু 1 মোল সেজন্য এই পরিমাণটুকুই উৎপন্ন হবে। অ্যাসিড লবণ উৎপন্ন হবে 1.25 × 10⁻³ মোল, পানিও 1.25 × 10⁻³ মোল। তাহলে বিক্রিয়া সিস্টেমে আমাদের অ্যাসিড অবশিষ্ট থাকবে 3 থেকে যদি 1.25 বাদ দিই তাহলে 1.75 মোল, আর ক্ষার কোনো অবশিষ্ট থাকবে না। লবণ উৎপন্ন হবে 1.25 × 10⁻³, আর পানি উৎপন্ন হবে 1.25 × 10⁻³। তাহলে আমাদের বিক্রিয়া সিস্টেমে অবশিষ্ট থাকবে অ্যাসিড, লবণ আর তার সাথে পানি যুক্ত অবস্থায় থাকবে। তাহলে আমাদের যে A এবং B পাত্রের এখানে মিশ্রণে প্রকৃতপক্ষে যেটা অবস্থান করবে মৃদু অম্লটা রয়ে যাবে আর নতুন করে লবণ উৎপন্ন হবে। আমরা শিখেছি আমাদের মৃদু অম্ল এবং তার লবণ, তীব্র ক্ষারকের লবণ বা অনুবন্ধী ক্ষারকের লবণ, এটা একটা অম্লীয় বাফার। তাহলে A ও B পাত্রের মিশ্রণটি একটি বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণ হলে আমরা তখন বাফার দ্রবণের জন্য যে হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণ সেটা অনুসারে করে নেব। এটুকু চলে আসলে দেন আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সূত্রটা ব্যবহার করে গণিতটা সমাধান। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সি পাত্রের মিশ্রণটা একটি বাফার দ্রবণ। তো বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা এখানে যেহেতু PS = PK + log of লবণ / অম্ল, আমাদের PK এর মান সরাসরি দেওয়া আছে 3.8, আর লবণ এবং অম্লের আমাদের ঘনমাত্রার অনুপাত আমাদের নাই, আমাদের কাছে আছে মোল। আমরা এই ব্যাপারটি থেকে যে এটা কীভাবে আসে সেটা রিভিশন করে দেখাইছি গত ক্লাসে, তার আগের ক্লাসও দেখিয়েছিলাম আমি। লবণ / অম্লকে আমরা এখানে মোলে নিয়ে গেলাম, মোল লবণের মোল / অ্যাসিডের মোল। তো আমাদের যে অবশিষ্ট ছিল অ্যাসিড 1.75 সেই মোল, এবং লবণ উৎপন্ন হয়েছিল 1.25 × 10⁻³, যেটা ক্যালকুলেশন করলে 0.714। এটা আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা pH পেয়ে গেলাম 3.65। তো আশা করি 4 নাম্বার টাইপের যে গণিতটা তোমরা বুঝে নিতে পেরেছো। আমরা পরবর্তী আরেকটা গণিতে চলে যাই। তো আমাদের এই 5 নাম্বার গণিতটা 1 নাম্বার গণিতের মতো। 1 নাম্বার গণিতে আমাদেরকে অ্যাসিডের সাথে লবণের মিশ্রণ ছিল, এখানেও অ্যাসিডের সাথে তার লবণের মিশ্রণ। ওখানে pH নির্ণয় করতে বলেছিল 1 নাম্বার গণিতে, আর এখানে আমাদেরকে বলছে যে তোমার pHটা দিয়ে দিল। pH 4 বিশিষ্ট আমরা বাফার দ্রবণ প্রস্তুত করব, সেই কারণে A পাত্রের সাথে B পাত্রের কত আয়তন দ্রবণ আমাদেরকে মিশাতে হবে। তো যেহেতু এটা অ্যাসিড এবং তার লবণের, তাহলে এখানে কোনো প্রশমন বিক্রিয়া নেই। আমাদের প্রশমন বিক্রিয়া হবে যে অ্যাসিডের সাথে ক্ষার থাকলে, তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে মৃদু অ্যাসিডের সাথে ক্ষার অথবা মৃদু ক্ষারকের সাথে তোমার তীব্র অ্যাসিড, ওরকম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মূলত বাফার দ্রবণ হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে তো আমাদেরকে বলে দিচ্ছে এটা বাফার দ্রবণ, আমরা সরাসরি বাফার দ্রবণের সূত্রটা ব্যবহার করে এই গণিতটা সমাধান করে নিতে পারবো। তো দেখো আমরা তো বাফার দ্রবণের ক্ষেত্রে আমরা যেটা জানি pH
ইজ ইকুয়াল আমাদের এখানে পিকে প্লাস লগ অফ লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, আমাদেরকে এখানে পিকের মান নাই, কে এর মান দেওয়া আছে। কে সমান 1.8 ইন্টু 10 ইনভার্স 4। আর লবণ এবং এই অম্লের আমাদেরকে এই বি পাত্রের অর্থাৎ লবণের আয়তনটা বের করতে হবে। তো আমরা জানি যে লবণ এবং অম্লের যে ঘনমাত্রার অনুপাত, এটাকে আমরা মোলের অনুপাতে যদি লিখি, এবং এই জায়গা থেকে আমি তোমাদেরকে আরো একটু ডিরাইভেশন এন এর জায়গায় আমরা যেহেতু সি সমান যেহেতু এন বাই ভি, আমি এখান থেকে এন সমান বিসি সূত্রটা প্রয়োগ করেছিলাম। তাহলে আমরা এই জায়গায় লবণের আয়তন, লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে আমাদের বি পাত্রের কত আয়তন, মানে এখানে এই লবণের আয়তনটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করতে হবে, এটা আমরা x ধরে নিতে পারতাম। এটার ঘনমাত্রা আমাদেরকে দিয়েছে 0.1। আর অ্যাসিডের এটা যেহেতু আমরা এটা ml এ যেহেতু ব্যবহার করছি, আমাদের উত্তরটাও ml এ বের হবে। এটা 60 আর এটা হচ্ছে আমাদের 0.05। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমাদের তাহলে এটা দাঁড়ালো আমাদের 0.033 ভি সল্ট। তাহলে এই মানগুলো আমরা এখন যদি বসিয়ে দিই, আমাদের পিএইচ দেওয়া আছে 4। তাহলে আমাদের এখানে পাচ্ছি আমরা এটার মান 4, পিকে এর মান নাই, আমরা লগ কে লিখলাম। আর এখানে আমরা লিখলাম লবণ বাই অম্লের ঘনমাত্রা, এটা আমরা ক্যালকুলেশন করলাম। লবণের আয়তনটা আমরা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে আমরা এখানে যদি মান বসাই দিই, এটাকে এদিকে নিয়ে আসলে আমাদের আসবে যে 4.0 মাইনাস লগ অফ 1.8 into 10 inverse 4 plus log of 0.033 B salt. তাহলে এই জায়গা থেকে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আচ্ছা আরেক লাইন এখানে 4, এটা মাইনাস লগ 1.8 মাইনাস 4 3.74 প্লাস লগ অফ 0.033 বি সল্ট। তাহলে এই জায়গা থেকে আমরা যদি log of 0.033 বি সল্ট আমরা পাচ্ছি যে 4 বিয়োগ 3.74, এটা এখানে বিয়োগ করলে আমাদের আসবে যে 0.26। তাহলে আমরা পাবো এখানে যদি করি 0.033 লগ যদি উঠিয়ে নিতে চাই, আমরা এটাকে ওদিকে নিয়ে গেলে লগ ইনভার্স 0.26
লগ ইনভার্সও লিখতে পারো অথবা 10⁻0.26ও লিখতে পারো। এখানে যে আমরা জানি যে লগ x সমান যদি y হয় তাহলে আমাদের x সমান আসবে যে লগ ইনভার্স y, অথবা আমরা লিখতে পারি যে 10⁻y। তাহলে এখানে আমাদের এটা ক্যালকুলেশন করলে আসবে যে শিফট দিয়ে লগ, তারপর হচ্ছে যে 0.26 1.82, এটা আসলো 1.82। তাহলে বা আমাদের এটার যদি আয়তন বের করি 1.82 কে 0.033 দিয়ে ভাগ করব, ভাগ 0.033, $55.15। তাহলে আমাদের রেজাল্ট আসলো 55.15। তোমাদের বইতে একই গণিত এই কে না দিয়ে ওখানে তোমার পিকে দিয়ে করেছে। এটা 3.8 ছিল তখন আমাদের একটু এটা 3.8 স্থলে এখানে 3.74 আসছে, সে কারণে একটু মিলিলিটার যে আয়তন ওখানে বইতে হয়তো 48 ml আসছে। আমরা যেহেতু এটাকে কে ভ্যালুটা এটা ধরে নিয়ে করেছি সেজন্য একটু চেঞ্জ আসছে। তোমরা দেখে নিতে পারো, বইতে এই একই গণিত করে দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা 1 নাম্বার গণিতের মতো। 1 নাম্বার গণিতে তোমাদের কাছ থেকে এই দুটো অ্যাসিড এবং লবণের দ্রবণ ছিল, সেখান থেকে তোমাকে পিএইচ বের করতে দিছিল। আর এই গণিতে অ্যাসিড এবং লবণের মিশ্রণ, দুটো মিশ্রণের পিএইচ আমাদেরকে দিয়ে দিয়েছে। কত আয়তন মিশালে সে 4 পিএইচ বিশিষ্ট আমরা বাফা দ্রবণ তৈরি করতে পারবো। তো আমরা এই ক্ষেত্রে বের করে নিলাম যে আমরা যদি 55.15 ml এই বি পাত্রের দ্রবণ যদি মিশাই তাহলে সেক্ষেত্রে পিএইচ এর মানটা আসবে যে 4। তো আমরা এই 5 নাম্বার গণিত করলাম, আমরা আর একটা গণিত করে নিই। তো দেখো এই 6 নাম্বার গণিত এবং 5 নাম্বার গণিত একই রকমের গণিত। একটু আগে আমরা এ পাত্রে অ্যাসিড মৃদু অ্যাসিড নিয়েছি, তার আয়তন ঘনমাত্রা কে ভ্যালু দিয়েছিলাম, একটু আমরা এখানে পিকে নিয়েছি। আর বি পাত্রে দিয়েছিলাম এই লবণের দ্রবণ 0.1 মোলার ঘনমাত্রার। এবার আমরা যেটা করেছি, আমরা এটা গুড়া অর্থাৎ গুড়া লবণ, এটা দ্রবণ ব্যবহার করিনি। প্রশ্নটা যদি দেখো, একই পিএইচ 4 বিশিষ্ট বাফা দ্রবণ প্রস্তুত করতে এ পাত্রের দ্রবণে বি পাত্রের কত গ্রাম, অর্থাৎ আমাদের এটার ভর বের করতে হবে, লবণের ভর বের করতে হবে। 5 নাম্বার যে গণিতটা ছিল ওখানে আমরা বের করেছি যে লবণের আয়তন বের করেছি। তো যেহেতু এটা বাফা দ্রবণ, আমরা এমনিতেও চিনি এটা মৃদু অ্যাসিড, এটা তার লবণ, তাহলে দ্রবণটি অবশ্যই বাফা দ্রবণ হবে। তারপরে এখানেও বলা আছে, তো বাফা দ্রবণের ক্ষেত্রে আমরা তো এই লাইনটা আগে থেকে জানি, পিএস ইকুয়াল পিকে সমান লবণ ডিভাইডেড বাই অম্ল। আমাদের এখানে পিকের মানটা দেওয়া আছে। লবণ আর অম্লের আমাদের যে ঘনমাত্রা, এখানে এটা প্রয়োজন হবে না, কারণ লবণ অম্ল ঘনমাত্রা চাইনি বা দেওয়া নেই। আমাদের এই লবণ বাই অম্লের স্থলে আমরা মোলে কনভার্ট করে নিতে পারি, সেক্ষেত্রে লবণের মোল ডিভাইডেড বাই অ্যাসিডের মোল। তো আমাদের লবণ বের করতে হবে পরিমাণটা। অ্যাসিডটার মোল আমরা এখান থেকে বের করতে পারবো। অ্যাসিডটার মোল এখানে ভি আছে, সি আছে, তাহলে আমরা অ্যাসিডের আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা, সেখান থেকে আমরা অ্যাসিডের মোলটা বের করে রাখলাম। আর পিএস আমাদের দেওয়া আছে 4। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, এখানে যদি আমরা বসাই, পিএস এর মান হচ্ছে যে 4, পিকের মান 3.8, লবণের মোল আমরা বের করব। অ্যাসিডের মোল আমাদের দেওয়া আছে 3.0 × 10⁻³
তাহলে আমরা এটা যেহেতু বের করতে যাচ্ছি, তাহলে আমরা এটাকে যদি এদিকে নিয়ে আসি, লগ অফ লবণের মোল, অ্যাসিডের মোল, এটা এই আয়তন যেহেতু একটা ব্যবহৃত হয়েছে, আমরা জানি যে উপরে নিচে তুলনার ক্ষেত্রে উপরে আয়তন নিচে আয়তন থাকলে সেক্ষেত্রে একই এককে থাকলে হয় মিলিলিটার বা লিটারে। এখানে যেহেতু এটা একটা আয়তন ব্যবহৃত হয়েছে শুধু অ্যাসিডের ক্ষেত্রে, সেজন্য এটা লিটারে নিতে হয়েছে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে 4 থেকে যদি 3.8 বাদ যায়, তাহলে আমাদের এখানে দাঁড়াবে যে 0.2। তো বা আমরা একটু আগে করেছি, লগকে যদি ওদিকে নিয়ে যাই, লগ ইনভার্স, এটা 3.0 ইন্টু tan ইনভার্স 3, লগ ইনভার্স 0.2। এটাকে একটু ক্যালকুলেশন করে নিই আমরা। লগ ইনভার্স 0.2 কে তোমরা যেটা করবে, শিফট দিয়ে লগ দিবে, তাহলে 0.2 1.585 লিখতে পারি, 1.585 1.585। সংখ্যাগুলো তোমরা একটু দেখে নিবে, অনেক ক্ষেত্রে হয়তো এই এদিক ওদিক হতে পারে, তোমরা একটু যাচাই করে নেবে। তাহলে আমরা লবণের মোল ডিভাইডেড বাই অ্যাসিডের যে মোল ছিল সেটা সমান পেয়ে গেলাম 1. এখান থেকে আমরা লবণের মোল পরিমাণটা প্রথমে বের করে নিয়ে আসি, তাহলে 1.585 ইন্টু 3 ইন্টু tan ইনভার্স 3, যেটা আমরা একটু ক্যালকুলেশন করি, 1.585 3 ইন্টু tan ইনভার্স 3, 4.755 tan ইনভার্স 3, 4.755 tan ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে যে লবণের মোল, কিন্তু আমাদের চেয়েছে লবণের ভর, গ্রাম পরিমাণ চেয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি মোলকে গ্রামে কনভার্ট করতে চাই, তাহলে সুতরাং লবণের মোল, লবণের ভর, লবণটা হচ্ছে আমাদের এখানে, এবং লবণের মোলার ভর। আমরা বের করব লবণের ভর। তাহলে লবণের মোলটা আমরা পেলাম যে 4.755 tan ইনভার্স 3 ইন্টু লবণের মোলার ভর বা আণবিক ভর 4.755 tan ইনভার্স 3। এটা হিসাব করলে এখানে 1 1 আর 12 13 13 আর 32 45 45 23 68 68, তাহলে অত গ্রাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে 4.755 tan ইনভার্স 3 গুণন 68.323। এই হচ্ছে আনসার। দেখো কারো কোনো সমস্যা আছে কিনা, যদি কোনো সমস্যা থাকে তাও আমাকে একটু জানাবে, তাহলে তোমরা হয়তো না বুঝলে আমি বুঝে দিতে পারবো। তাহলে আমাদের 6 নাম্বার গণিতটার টাইপ ছিল যে 5 নাম্বারের অনুরূপে। 5 নাম্বারে ছিল যে একটা পাত্রে অ্যাসিডের দ্রবণ আর একটা পাত্রে লবণের দ্রবণ। তো আমাদেরকে দুটো দ্রবণ মিশ্রিত করলে pH 4 হবে। তো এ পাত্রের সাথে বি পাত্রের কত আয়তন দ্রবণ বের করতে হবে সেটা নির্ণয় করতে বলেছে। আর এটাতে একই প্রশ্ন, কিন্তু আমাদেরকে এটা দ্রবণ না দিয়ে এটা গুঁড়া লবণ ব্যবহার করেছে, সোডিয়ামের এই ফরম্যাট বা সোডিয়াম ইথানয়েডের, সেটার ভর বের করতে দিয়েছে। তো এই ক্ষেত্রে একই রূপ, আমরা শুধু এই ক্ষেত্রে আগে এই জায়গা আসলে ভিসি দুই ক্ষেত্রে ব্যবহার করেছি। এই ক্ষেত্রে আমরা লবণের মোলটা বের করে নিয়েছি প্রথমে, তারপর সেখান থেকে W/M ব্যবহার করে আমরা লবণের ভরটা বের করে নিয়েছি। অ্যাসিডের মোলটা আমরা এখান থেকে বের করে নিয়েছি।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা আবারও বলি, অ্যাসিডের এই ক্ষেত্রে আয়তনটাকে আমরা মিলিলিটারকে লিটার নিয়ে গেছি, কারণ আমরা যেহেতু সবসময় বলি তুমি যখন শুধু এই সূত্রটা ব্যবহার করবে ভিসি এন সমান, এখানে ভি এর একক অবশ্যই লিটারে ব্যবহার করতে হবে। আর অনুপাতের বেলায় উপর নিচে আয়তন থাকলে সেক্ষেত্রে দুইটাই আয়তন মিলিলিটার থাকলেও হয়, অথবা দুইটা আয়তন লিটার থাকলেও হয়। আমরা আর একটা গণিত দেখি। তো দেখো এই 7 নাম্বার গণিতটাতে আমরা যেটা করেছি, এ পাত্রে আমরা সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণ নিয়েছি, এটার কে ভ্যালু দেওয়া আছে, আর বি পাত্রে সোডিয়াম কার্বনেটের দ্রবণ নেওয়া হয়েছে। তো এমনিতে আমরা জানি যে এই মিশ্রণটি একটি ক্ষারীয় বাফার, সেটা আমরা অবশ্যই এখানে পিএইচ মান দেখলেও বোঝা যাচ্ছে। যেসব বাফার দ্রবণের পিএইচ 7 এর নিচে থাকে তাই সেগুলো অম্লীয় বাফার, আর যেসব বাফারের পিএইচ মান সাধারণত 7 এর উপরে হয় সেগুলো হচ্ছে ক্ষারীয় বাফার। তা আমাদের অম্লীয় বাফার হোক ক্ষারীয় বাফার হোক, আমরা বলেছিলাম যে আমরা এই হ্যান্ডারসন হ্যাসেলবার্গের এই সূত্র দিয়েই গণিত সমাধান করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে একটু দেখে নিতে হবে যে প্রশ্নে আমাদেরকে কি কে ভ্যালু বা পিকে নাকি ক্যাবি বা পিক্যাবি দিয়েছে, সেই অনুসারে আমাদেরকে একটু অগ্রসর হতে হবে। যদি আমাদেরকে প্রশ্নে যদি ওই কে ভ্যালু বা পিকে ভ্যালু দেয় তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করব, পিকের সূত্রটা। আর যদি আমাদেরকে প্রশ্নে ক্যাবি বা পিক্যাবি দেয় সেক্ষেত্রে আমরা ওই যে তোমার ক্ষারীয় বাফার দ্রবণের জন্য সূত্র যে লিখে দিয়েছিলাম পিওএইচ এর জন্য বা পিএইচ এর জন্য, সেই সূত্রটা ব্যবহার করব। আমরা এই ক্ষেত্রে এটা দেখে এই সূত্রটা ইউজ করলাম। তো এই ক্ষেত্রে আমাদেরকে আমরা যে 1 নাম্বার গণিত করলাম বা এখন এই মাত্র যে 6 নাম্বার গণিত করলাম, এই একই রকমের গণিত, এটা আমাদের এখানে অম্ল হিসেবে ক্রিয়া করবে এইচ, এটা বাইকার্বনেট, আর এটা লবণ হিসেবে ক্রিয়া করবে। বা আমরা জানি যে এটাকে যদি আমরা অম্ল বলি এটা অনুবন্ধী ক্ষারক হিসেবেও বলতে পারে, বা এটাকে যদি ক্ষারক বলি নিচেরটাকে আমরা অনুবন্ধী অম্ল বলতে পারি। কারণ এগুলো তোমাদেরকে আমি আগেই বুঝে দিচ্ছি, লবণ ডিভাইডেড বাই অম্লকে আমরা এভাবে বলতে পারি যে এটা অনুবন্ধী ক্ষারক যদি বলি তাহলে এটা বলবো যে অম্ল, আর উপরেরটাকে যদি তুমি ক্ষারক বলো তাহলে নিচেরটাকে বলতে হবে অনুবন্ধী অম্ল। এটা আমি তোমাদেরকে ওই সূত্রে ডিরাইভেশন করানোর সময় বুঝিয়ে দিয়েছি। তো এখানে তুমি যদি কার্বনেট এবং বাইকার্বনেটের কথা যদি চিন্তা করো, কার্বনেট যদি ক্ষারক হয় এটা হবে তার অনুবন্ধী অম্ল, অথবা এটা যদি অম্ল বলি এটা হবে তার অনুবন্ধী ক্ষারক। কারণ ক্ষারকের সাথে প্রোটন যদি যুক্ত হয়, প্রোটন যুক্ত হলে সেটা হয়ে যায় যে অনুবন্ধী অম্ল। আবার অম্ল থেকে যদি প্রোটন অপসারিত হয় সেটা হয়ে যায় যে ক্ষারক। তাহলে আমরা এই গণিত করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করলাম। এগুলো আমাদের না ভাবলেও চলবে, তারপরে আমি বারবার করে কথাগুলো বলি তোমাদের সুবিধার্থে, তোমরা বুঝার সুবিধার্থে। তাহলে আমরা বাফার দ্রবণ হলেই আমরা এই সূত্রটা সবসময় চয়েস করব। বাফার দ্রবণ হলে, দুটোর মিশ্রণ যদি বাফার দ্রবণ হয় এটা সূত্র ইউজ করব। শুধু এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল রাখবে আমরা এই পিকের সূত্রটা ইউজ করব নাকি পিকেবি দিয়ে যেটা ডিরাইভেশন করেছি সেটা ইউজ করব, এটুকু মাথায় রাখলেই হবে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে। এটা হচ্ছে যে আমাদের এই এ এবং বি পাত্রে যে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট ব্যবহার করেছি সেগুলোর অনুপাতটা আমাদেরকে এই ক্ষেত্রে বের করতে হবে। তাহলে আমরা যদি মানগুলো যদি একটু বসাই দিই, তাহলে আমাদের এখানে পিএইচ এর মান দেওয়া আছে 10.4, পিকের মান দেওয়া আছে 9, সেটা আমরা লগ লিখলাম। লবণের এই ক্ষেত্রে আমরা সোডিয়াম কার্বনেট, আর আমাদের এটা হবে সোডিয়াম বাইকার্বনেট। এটাতে এইচ আছে, এটা এর জন্য অ্যাসিড হিসেবে এখানে ব্যবহৃত হবে। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই অনুপাত বের করা। তাহলে এটা 10.4, এটা
এখানে যদি মানটা বসিয়ে দাও 4.7 tan ইনভার্স 11 প্লাস log 1 ডিভাইডেড বাই তার অনুবন্ধী। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এটা 10.4, এটাতে আমাদের মাইনাস log 4.7 10 to the power minus 11 10.32, এটা ক্যালকুলেশন করলে আসবে 10.32, আর এটা আমাদের log 1 ডিভাইডেড বাই অ্যাসিড। এটা থেকে আমরা এই লবণ এবং অম্লের অনুপাতটা বের করব। তাহলে এটা থেকে যদি আমরা বের করি, এটাকে যদি এদিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসি, সোডিয়াম কার্বনেট ডিভাইডেড বাই সোডিয়াম বাইকার্বনেট, এটা 10.4 বিয়োগ 10.32, এটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে যে 0.08 মনে হয়, 10.4 বিয়োগ 10.32 0.08। তাহলে এখান থেকে আমরা লবণের এটা যদি বের করি log ইনভার্স 0.08, একটু ক্যালকুলেশন করে নিই। আমরা যদি log ইনভার্স বের করার জন্য শিফট চেপে log দিবে, তারপর 0.08 1.2 তাহলে সুতরাং আমরা সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট কি অনুপাতে মিশাতে হবে, এটার ভাগফল যেহেতু 1.2, তাহলে তার নিচে 1 আছে, এই অনুপাতে, এই মূল অনুপাতে মিশাতে হবে। তো আমরা যেহেতু এটা দ্রবণ, আমাদেরকে যেহেতু এখানে আয়তনের ব্যাপারটা নেই, আমরা ধরে নিই যে 1 লিটারের মধ্যে এই ঘনমাত্রাটা 1.2 মোল পার লিটার, আর এই ঘনমাত্রাটা হচ্ছে যে 1 মোল পার লিটার। সুতরাং BO